ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার দরজায় করা নাড়তেছে, একদম শেষ মুহূর্তে এসে পড়ছো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম হলে বসার আগে তোমার যেই বিষয়গুলা জানা প্রয়োজন, মাস্ট বি জানতে হবে, এবং তোমাদের মনে যেই প্রশ্নগুলো নিয়ে ঘুরপাক খাচ্ছে এবং যেই প্রশ্নের উত্তর স্পষ্ট ধারণা নিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যাইতে হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, সো এই বিষয়গুলো জানা ম্যান্ডেটরি। কেমন? সো তুমি রাব কোথায় করবা, তোমাকে পরীক্ষার খাতা কেমন হবে, টিচার তোমাকে পরীক্ষার হলে কতক্ষণ আগে খাতা দিবে, বা আলাদা আলাদা পাস করতে হবে কিনা, এবং তুমি পরীক্ষায় কত মার্কের উত্তর করে আসা নিরাপদ, এই প্রশ্নগুলোর স্পষ্ট ধারণা তোমার মাস্ট বি থাকতে হবে। তো এই বিষয়ের স্পষ্ট ধারণা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। প্রথম প্রশ্ন, যে ভাই শেষ মুহূর্তে আসছি, কি পড়বো? এই শেষ মুহূর্তে এসে অনেকেই অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছ, মনে হচ্ছে যে আমার দ্বারা হবে না, মেডিকেল পরীক্ষা দিলাম, আশানুরূপ ফলাফল করতে পারি নাই, বা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলা তারাও ভাবতেছো যে আমার দ্বারা হবে না, যে সব কিছু ভুলে গেছি। লাস্ট মুহূর্তে এসে হতাশ হওয়া স্বাভাবিক, সবাই হতাশ হয়। কেমন? সো এটা নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নাই। পরীক্ষা যত আগে আসবে মনে হবে তোমার ব্রেন, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু মনে নাই, এরকম হবে। এক্সাম হলে যাওয়ার পরে দেখবা সবই তুমি পারতেছো, সবই তোমার মনে পড়ে গেছে। কেমন? এটা নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু প্রয়োজন নাই। এই লাস্ট মুহূর্তে এই ফিলটা আসা স্বাভাবিক, এই ফিলটা আসা স্বাভাবিক, যে তোমার এত দিনের স্বপ্ন জাস্ট এই 1 থেকে 1.5 ঘন্টার উপর ডিপেন্ড করবে। সো লাস্ট মুহূর্তে এসে এই ফিলটা আসা স্বাভাবিক। তোমার এখন কাজ হবে এইসব নিয়ে চিন্তাভাবনা না করার, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার। এরপরের কাজ হবে তুমি এতদিন যা পড়ছো সেগুলো সুন্দর করে রিভিশন করার। কি রিভিশন করবা? মাস্ট বি তুমি সূত্রের নোট রিভিশন করবা। তোমার এর আগে যদি টিচারের ক্লাস নোট থাকে, ক্লাস নোটটা রিভিশন করবা, না থাকলে নো প্রবলেম। এরপর আমরা যে ক্লাস করাইছি, ম্যারাথন ক্লাসগুলো তোমাকে যে করাইছি, ক্লাসের ক্লাস স্লাইড মাস্ট বি রিভিশন করতে হবে। সূত্রের নোট, ক্লাস স্লাইড মাস্ট বি পরীক্ষার আগের দিন রাতেও তুমি রিভিশন করে যাবা। কেমন? এটা মাস্ট, পরীক্ষার আগের দিন রাতে হইলেও তুমি এই দুটা জিনিস মাস্ট বি রিভিশন করে যাবা। এরপরের কাজ, প্রশ্ন যে ভাই পরীক্ষায় রাব কোথায় করব? অনেক বড় বড় ম্যাথ, রাব করার জন্য এক্সট্রা কি জায়গা থাকবে? টিচার তোমাকে যখন প্রশ্ন দিবে তখনই কিছু ইনস্ট্রাকশন তারা দিয়ে দিবে পরীক্ষার হলের মধ্যে, কি করা যাবে কি করা যাবে না, এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার প্রয়োজন নাই। কেমন? তারপরেও যে তোমার টিচার প্রথমে তোমাকে বলে দিবে কোশ্চিন দেওয়ার পর, কোশ্চিনে ভুলেও দাগ দেওয়া যাবে না, কোশ্চিনে দাগ দেওয়া যাবে না, কোশ্চিনে দাগ দেওয়া যাবে না, তাহলে রাব করবা কোথায়? কোশ্চিনে দাগ দেওয়া যাবে না মানে তোমার যে প্রশ্নের 4টা অপশান আছে, যে সঠিক অ্যান্সার দাগানো যাবে না, এইটা বোঝানো হচ্ছে। তুমি কোশ্চিনের উপর যা ইচ্ছা লিখে একদম ছাপা করে দিতে পারো, নো প্রবলেম, কেউ কিচ্ছু বলবে না। কেমন? অনেক আবার এইটা ভয় পেও না, টিচার বলে দিবে প্রথমে যে কোশ্চিনের উপর কিছু লেখা যাবে না, তার মানে আমি যে রাব কোথায় করবো, রাব করা যাবে না, বিষয়টা এমন না। তুমি কোশ্চিনের উপর একদম লিখে যা ইচ্ছা করো, কেউ কিছু বলবে না, শুধু অপশানগুলো দাগাবা না, তাইলেই হবে। এরপরেও তোমাকে ওয়েমার একটা দেওয়া হয় এবং তোমার রিটেন একটা খাতা দেওয়া হয়। রিটেন খাতার একদম লাস্টের দিকে রাফ করার জন্য লেখা থাকে রাফ, ওইখানে একটা স্পেস থাকে, তুমি চাইলে ওইখানেও খাতার মধ্যে রাফ করতে পারো। তবে এত টাইম নাই, কোশ্চিনের মধ্যে তোমার করতে হবে ভাই, এত টাইম নেই, ওই অল্প একটু জায়গার মধ্যেই করতে হবে। কোশ্চিনের উপরেই রাফ করার চেষ্টা করবে, এক্সট্রা করে যদিও জায়গা থাকে তোমার খাতার উপর, রিটেন খাতার উপর এক্সট্রা করে জায়গা থাকে, শেষে ওইটাই ব্যবহার করার প্রয়োজন নাই। তুমি চেষ্টা করবা যে তোমার কোশ্চিনের উপরেই রাফ করার জন্য। কেমন? সো আশা করি বুঝাইতে পারছি যে তুমি রাফ কীভাবে করবা, কোথায় করবা। টিচার তোমাকে যদিও বলে দিবে যে কোশ্চিনের উপর দাগ দেওয়া যাবে না, এর মানে যে তোমাকে রাফ করতে নিষেধ করতেছে এমন না, তুমি রাফ করতে পারবা প্রশ্নের উপর, বুঝছো? এবং তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন খাতা 10 মিনিট আগে দিবে, প্রশ্ন 5 মিনিট আগে দিয়ে দিবে। এইটা নিয়ে তোমাদের সঙ্গে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব, যে অধিকাংশ স্টুডেন্ট ওয়েমারের মধ্যে কি ভুলগুলা করে, এবং এই জন্য ওয়েমারের মধ্যে মাস্ট বি দেখবা, তোমার হলের মধ্যে দেখবা 2-4 জন এই সেম ভুলটা করে ফেলতেছে। ওয়েমার ভুল করা যাবে না, সঠিকভাবে দাগাইতে হবে। এবং টিচার যে তোমাকে 5 মিনিট আগে প্রশ্ন দিল, ওই 5 মিনিটকে কীভাবে কাজে লাগাবা, ওই 5 মিনিটকে কাজে লাগাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি যে কোশ্চিন দেওয়ার আগে আমার 10টা প্রশ্ন সলভ করা হয়ে গেছিলো। সো এইটা নিয়ে আর আলাদা একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দিব যে ওয়েমার তুমি কোথায় কী লিখবা, কেমনে কী পূরণ করবা। কেমন? এখানে এই ভিডিওতে যাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। দেখো পরেরটা, যে পাসকে আলাদা আলাদা করতে হবে। অনেকেই এইটা নিয়ে কনফিউজড এবং ভুল ধারণা পোষণ করো। অন্য আমাদের ইউনিটের জন্য, যেমন বি ইউনিট, সি ইউনিট বা অন্য সকল ইউনিটের জন্য আলাদা আলাদা পাস করতে হয়, কিন্তু আমাদের সায়েন্স এই ইউনিটের জন্য আলাদা আলাদা পাস করতে হয় না। আবারও বলতেছি, আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী পাস করতে হয় না। এমসিকিউতে টোটাল তোমার 24 পাইতে হবে, রিটেনে 12 পাইতে হবে। কেমন? টোটাল দুইটা মিলে 40 পাইলে তোমাকে পাস হবে, কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদা 8 থেকে 9 হাজার স্টুডেন্ট পাস করে। কেমন? 8 থেকে 9 হাজার স্টুডেন্ট পাস করে। এটা কেমনে করে? যে এই যে এমসিকিউতে বলতেছি আমরা 24 পাইলেই পাস, এই 24 পাইলে তোমার খাতায় দেখা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম 10,000 জনের খাতা দেখবে। কোন 10,000 জন? যারা এমসিকিউ এর মার্কের উপর ভিত্তি করে 1 থেকে 10,000-এর মধ্যে থাকবে, তাদের রিটেন খাতা দেখবে। বাকিদের খাতা দেখাই হবে না, তোমাকে ফেল হিসেবে গণ্য করা হবে। বুঝছো? সো এখন তাহলে এই 10,000 জনের মধ্যে থাকার জন্য তোমার টার্গেট থাকতে হবে কি, যে এমসিকিউতে যাতে তুমি 35+ মার্ক উঠাইতে পারো। কেমন? লাস্টেরগুলোতে দেখা যায় 33 থেকে 35 পাইলে মোটামুটি 10,000-এর মধ্যে মেরিট চলে আসে এমসিকিউতে।
এমসিকিউতে বলতেছি। ওকে, সো তোমার টার্গেট থাকতে হবে, তুমি টার্গেট নিয়ে যাবা যে 40টা আমার এমসিকিউতে যে কোনো মূল্যে আমার কারেক্ট করতে হবে। টার্গেট নিয়ে যাবা যে 60টা এমসিকিউর মধ্যে 40টা আমার কারেক্ট করতে হবে। 40টা হইলে আলহামদুলিল্লাহ, তুমি যদি এমসিকিউতে 40 কারেক্ট করতে পারো, রিটেনে যদি 20 করে আসতে পারো, 100% শিওর থাকো যে চান্স পেয়ে যাবা। আশা করি বুঝাইতে পারছি। এমসিকিউতে 24 দেখে তোমার লাভ নাই, এমসিকিউতে টার্গেট 40 যাতে তুমি কনফার্ম করতে পারো। পরীক্ষার হলের মধ্যে 40 কনফার্ম করবা, পরীক্ষার হল থেকে বের হইতে হইতে দেখবা সেটা 35 হয়ে গেছে, প্রবলেম নাই। 33 থেকে 35 পাইলেও তোমার খাতা দেখা হবে। আর রিটেন খাতা দেখা হইলে মোটামুটি তুমি রিটেন যদি একটু ভালো করতে পারো, মোটামুটি তোমার মেরিট চলে আসবে। কেমন? সো আশা করি এটা তোমাদের বোঝাইতে পারছি। এবং রিটেনে তোমার 12 পাইলে পাস, রিটেনে কত পাইলে পাস? 12 পাইলে পাস। এখন অনেকেই বলবা যে ভাই আমি ম্যাথে যদি 0 পাই, ম্যাথে যদি না দাগায় পাস আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। টোটাল 12 পাইলে পাস আসবে। তুমি যদি 2টা সাবজেক্ট দ্বারা 12 ইনশিওর করতে পারলে তাও পাস, নো প্রবলেম। তোমার এক্সট্রা করে পাস করতে হবে না, টোটাল রিটেনে 12 পাইলেই পাস। কেমন? আশা করি বুঝছো। এরপরে দেখো, আর তুমি কোনো সাবজেক্টে 0 পাবা, এই চিন্তা তুমি কেন মাথায় আনো ভাই? 10 মার্কের মধ্যে 2 মার্কও পাবা না? আশা করি 2 মার্ক তো অন্তত পাওয়া উচিত তোমার। এমসিকিউতে রিটেন মানে যে আহামরি কঠিন কিছু দেবে এমন না। এমসিকিউতে যা পড়ছো কনসেপ্ট ক্লিয়ার থাকলে 100% তুমি রিটেন পারবা, রিটেন নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন হয় না। তবে যদি এমন হয়, অনেকেই যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা কিন্তু লোভ ছাড়তে পারতেছ না, যে তোমার ম্যাথের কিচ্ছু পড়া হয় নাই, তুমি ওই যে ডিপার্টমেন্টের আশায় যে ম্যাথই দাগাবা, ম্যাথের রিটেনে 0 পাইলেও ম্যাথই দাগাবা। এই ভুল যারা করতেছো দেখা যাবে দিন শেষে তুমি তো ডিপার্টমেন্ট দূর কি বাদ, তুমি পাশে করতে পারো নাই। কেমন? এই জন্য ম্যাথের প্রিপারেশন যদি ভালো না হয়ে থাকে, একদম বাজে হয়, তাহলে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাও। মেডিকেল প্রিপারেশন হলে ইংলিশের প্রিপারেশন নিচ্ছ, ওই ইংলিশ দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় কোপাই দিতে পারবা। জাস্ট প্রশ্ন ব্যাংক পড়ো, ইজি বিজিভাবে 15-16 মার্ক উঠাইতে পারবা। কেমন? 25-এর মধ্যে বাংলা অথবা ইংলিশ দাগাইলে। দেখো এরপরে কত মার্কের উত্তর করা নিরাপদ? কত মার্কের উত্তর করা নিরাপদ? আশা করি অ্যান্সার পেয়ে গেছো যে এমসিকিউতে টার্গেট করবা যাতে তোমার 40 মার্ক হয়। এমসিকিউতে যে কোনোভাবে 40 মার্ক যাতে হয় এবং রিটেনে যাতে তোমার 20 মার্ক হয়, এটা তুমি ইনশিওর করবা। কেমন? তাহলে তুমি আশা রাখতে পারো যে একটা সিট তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো মূল্যে পাবা। এমসিকিউতে 40 যদি প্রশ্ন যেমনই হোক 40 যদি কনফার্ম করতে পারো এবং রিটেনে যদি 20 কনফার্ম করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। কেমন? 40 রিটেনে নিয়ে যে তুমি প্যারা খাও, 40-এর মধ্যে 20 পাওয়া খুব বেশি টাফ না। কেমন? আবার অনেকে বলো রিটেন যেহেতু কাট মার্ক নাই তাই আজে বাজে যা ইচ্ছা লিখে দিব, আজে বাজে লিখলে কিন্তু তোমাকে মার্ক দিবে না। কেমন? অ্যাডমিশনের খাতা কিন্তু যে উদ্ভাসের খাতা দেখা বা ইসিএসির বা তোমার কলেজের খাতা দেখা, এসএসসির খাতা দেখার মতো না। কেমন? এখানে অনেক ভালো করে সতর্কতার সাথে খাতা দেখা হয়। সাজে বাজে কিছু একটা লিখে দিয়ে মার্ক পাবা না। এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নেই, টু দ্য পয়েন্ট আকারে লিখবা, টু দ্য পয়েন্ট আকারে লিখবা। সকল প্রশ্ন লেখার পরে যদি দেখো যে তোমার কাছে অনেক টাইম বসে আছে, বসে থেকে লাভ নাই, তখন লিখতে পারো। কেমন? তার আগে যেগুলো পারবে সেগুলো 100% ভাবে লিখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসলে টাইম পাওয়া যায় না। তুমি যেগুলো তোমার টোটাল মনে করো যে 40 মার্কের রিটেন, 40 মার্কের মধ্যে তুমি হয়তো বা 30 মার্ক যদি কমন পাও, ওই 30 মার্কে তোমার শেষ করতেই তোমার টাইম মানে কুলাইতে পারবা না। কেমন? 30 মার্কের অ্যান্সার করতে টাইম কুলাইতে পারবা না। আর বাকি লাস্টে গিয়ে যেই প্রশ্নগুলো কমন না, ওগুলা যে এক্সট্রা কিছু লিখবা, এই টাইমটা পাওয়া যায় না। সো যেগুলো আগে পারবা, যেগুলো কমন আসে সেগুলো তুমি লেখার চেষ্টা করবা। একটা সাবজেক্টে যদি 4টার মধ্যে 2টা করে প্রশ্নও পারো, তাও খাওয়ার প্রয়োজন নাই। 2টা করে পারলেও তোমার 4টা সাবজেক্টে 20 হয়ে আসে, তাই না? 20 পাইলে তো চান্স হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নেই। রিটেনে যদি 20 পাও, এমসিকিউতে টার্গেট রাখবা 40 যাতে হয়। কেমন? 40 যাতে হয়। আর আজে বাজে দাগানো যাবে না, আন্দাজে কোনো এমসিকিউ দাগানো যাবে না। না পারলে বাদ। যদি এমন হয় আবার তোমার মনে করো যে তুমি দেখতেছো তোমার 30 মার্ক হয়ে যাচ্ছে, 30টা পারছো, বাকি পারো নাই, 30 পারলে কিন্তু তোমার খাতা হয়তো বা দেখা হবে না। সো তখন তুমি চাইলে আন্দাজে দাগাইতে পারো। কিন্তু এমন করা যাবে না যে তোমার দাগাইছো যে তুমি শিওর যে 36-37টা হবে, এরপরে তুমি আন্দাজে দাগাইতে গেলা, গিয়ে মাইনাস খেয়ে তোমার মার্ক 4-5 কমে আসলো, তাইলে কিন্তু বড়সড় লস হয়ে যাবে। কেমন? সো এই জন্য আন্দাজে দাগাবা না। কেমন? দেন দেখো যে কাটমার্ক কত হবে। কাটমার্ক কত হবে এটা বলাটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। তবে যেটা বলতেছিলাম, তুমি যদি 60 পাও তাহলে শিওর থাকো তুমি চান্স পাবা। প্রশ্ন যেমনই হোক 60 পাইলে চান্স পাবো। কোনো বছর 53, 54, 55 তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। কেমন? সো এটা নিয়ে তোমার ওইটা ভাবার প্রয়োজন নেই, তোমার টার্গেট থাকবে মিনিমাম 60 পাওয়ার। এইগুলো নিয়ে তোমরা আর কনফিউজড হবে না যে ভাই আলাদা আলাদা পাস করতে হবে কিনা, কি দাগাবো, খাতা কখন দিবে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নাই। টিচার এক্সাম হলে যথেষ্ট হেল্পফুল, টিচার তোমাকে সব কিছু বুঝাই দিবে। তোমার লাস্ট এই মুহূর্তে কাজ ইউটিউব ফেসবুক থেকে ঘোরাঘুরি বাদ দিয়ে এতদিন যা পড়ছো সেগুলোকে খুব সুন্দর করে রিভাইজ করো। আর পরীক্ষার মধ্যে কেউ প্রত্যাশা নিয়ে যাবে না যে আমাকে 80 মার্কের অ্যান্সার করতে হবে, 70 পাইতে হবে, এমন না। যে সর্বোচ্চ তুমি এটা টার্গেট রাখতে পারো, এমসিকিউতে 40 পাইলেই হবে, এর বেশি আমার পাওয়ার প্রয়োজন নেই। কেমন? খুব বেশি প্রত্যাশা নিয়ে গেলে তুমি পরীক্ষা ভালো দিতে পারবা না, নিজের নার্ভকে কন্ট্রোল করতে পারবা না। শুধু ভালো করে পড়াশোনা করলে বা খুব বেশি পরিশ্রম করলে যে চান্স পাওয়া যায় এমন না, অনেকগুলো বিষয় ক্লিক করতে হয়। তোমার যদি ভাগ্যে না থাকে,
কেমন? স্রষ্টা যদি তোমার ভাগ্যে না লিখে রাখে, তুমি কোনোদিনই যতই পরিশ্রম করো, যাই করো না কেন, চান্স পাবা না। এটা তোমার মেনে নিতে হবে। তবে তুমি এইটা নিয়ে তোমার কখনোই আফসোস হবে না। কেমন? তুমি যদি এইটা বলতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিয়ে যাওয়ার আগে বুকে হাত দিয়ে যদি বলতে পারো যে আমার পক্ষে যতটা পরিশ্রম করা সম্ভব ছিল, যতটা চেষ্টা করা সম্ভব ছিল, ঠিক ততটাই পরিশ্রম আমি করছি, এর চেয়ে বেশি পরিশ্রম আমার পক্ষে করা সম্ভব না, এটা তুমি যদি বলতে পারো, তাহলে তুমি চান্স পাও বা না পাও, এটা নিয়ে তোমার কখনোই আফসোস হবে না। তোমার জন্য যেটা বেস্ট প্লেস হবে সেটা মহান আল্লাহ তোমাকে দিবে। শেষ মুহূর্তে আসছো, অনেক হতাশ হবা, খুব বেশি খারাপ লাগবে। এই জন্য কী করতে হবে? মাস্ট বি নামাজ পড়তে হবে। যে যাই ধর্মের সেই ধর্ম অনুযায়ী মেনে চলার চেষ্টা করবা। আর যারা মুসলিম আছো তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহাজ্জুদে গিয়ে আল্লাহর কাছে চাইবা, দেখবা হতাশা কেটে গেছে। সো এই পর্যন্তই। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।